আওয়ামী লীগ এবং ভারত এদের যে নিবিড় সম্পর্ক এটা সেই 1971 সালের সময় থেকে তারই ধারাবাহিকতায় আমরা সবসময় দেখেছি যে শেখ পরিবারকে সবসময় ভারত তারা সাপোর্ট দিয়ে এসছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। সেরকম জায়গায় গিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বড় একটা অংশ রয়েছে ভারতে, এবং আহ, ভারত থেকে তারা সেখানে নিরাপদে বসে তারা তাদের আছে যে অফিসিয়াল যে ফেসবুক আছে সেই ফেসবুকে তারা এই কর্মসূচি গুলো দিয়েছে। যা একটা মানুষ ক্ষমতার প্রতি যে কত লোভী এবং ক্ষমতা যে তার কাছে কত প্রিয় তারই একটা বহিঃপ্রকাশ, যা শেখ হাসিনা সে আবারও প্রকাশ করলেন। তো তার এই অবস্থানের কারণেই যারা মোটামুটি বিভিন্ন ভাবে যারা বাড়িঘর ধরে এসে বাজারঘাটে উঠার চেষ্টা করছিলেন আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা, তারা এরকম ধরনের প্রোগ্রামে তারা এখন শঙ্কিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, জনপ্রিয় ইউটিউব চ্যানেল ভয়েস অফ পিপলস এর পরিচালক ইনামুল হক মনি ভাইয়ের সঞ্চালনায় আপনারা যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন আপনাদের জানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি আমার সাথে যারা আছেন আমার সিনিয়র ভাইরা, আপনাদের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা। তো আজকে মনির ভাই যে তিনটি বিষয় এখানে উপস্থাপন করেছেন, তার প্রথমটি হচ্ছে যে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, জেল থেকে, দ্বিতীয়টি হচ্ছে জেল থেকে সরকার পতনের ষড়যন্ত্র হচ্ছে, আর তৃতীয়টি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধীদের ফ্যাসিবাদ বিরোধীদের ফাটল কেন। তো প্রশ্ন তিনটি মনে হলো আসলে প্রশ্ন তিনটি ইন্টার রিলেটেড, একটার সাথে একটা সংযুক্তি আছে এখানে। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের যে ঘোষণা সেটি আছে আসলে আমি ইতিপূর্ব বলেছি আর কি যে আসলে আওয়ামী লীগ এবং ভারত এদের যে নিবিড় সম্পর্ক এটা সেই 1971 সালের সময় থেকে তারই ধারাবাহিকতায় আমরা সবসময় দেখেছি যে শেখ পরিবারকে সবসময় ভারত তারা সাপোর্ট দিয়ে এসছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। সেরকম জায়গায় গিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বড় একটা অংশ রয়েছে ভারতে, এবং আহ, ভারত থেকে তারা সেখানে নিরাপদে বসে তারা তাদের আছে যে অফিসিয়াল যে ফেসবুক আছে সেই ফেসবুকে তারা এই কর্মসূচি গুলো দিয়েছে, যা ইতিপূর্বে আমার শ্রদ্ধেয় মনির ভাই বললেন, স্যার বললেন। তো সেই যে তারা যে প্রোগ্রাম গুলি দিছে আসলে এইগুলির এফেক্টটা কি হয়েছে, এগুলির এফেক্টটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি আজকে সারাদিন এটা নিয়ে অ্যানালাইসিস করছি। তো সেখানে যেটা দেখছি যে আসলে তৃণমূলে যারা আওয়ামী লীগ আছে তারা এটা নিয়ে খুবই বিভ্রান্তিকর অবস্থার ভিতরে পড়ছে। কারণ এখানে আসলে বর্তমান যে সিচুয়েশন, সে সিচুয়েশন এগুলো আসলে যে একটা মানুষ ক্ষমতার প্রতি যে কত লোভী এবং ক্ষমতা যে তার কাছে কত প্রিয় তারই একটা বহিঃপ্রকাশ, যা শেখ হাসিনা সে আবারও প্রকাশ করলেন। তো তার এই অবস্থানের কারণেই যারা মোটামুটি বিভিন্ন ভাবে যারা বাড়িঘর ধরে এসে বাজারঘাটে উঠার চেষ্টা করছিলেন আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা, তারা এরকম ধরনের প্রোগ্রামে তারা এখন শঙ্কিত যে বর্তমান যে অবস্থানে অবস্থানে এটা তাদের জন্য বিপজ্জনক বিষয়। আর আমি আগে বললাম যে এরা বিভিন্ন দেশে আশ্রয় প্রশ্রয়ে তারা গোপন ভাবে তারা আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা প্রোগ্রামটি দিয়েছে। এই প্রোগ্রামে আপনার সরকারের পক্ষ থেকে কি অবস্থানে যাওয়া হয়েছে, সরকারের যে বর্তমান প্রেস সচিব যিনি মুখপাত্রের ভূমিকা পালন করছেন শফিকুল আলম, তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের ব্যানারে কেউ প্রোগ্রাম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকে ডিএমপি কমিশনার ঘোষণা দিয়েছেন যে হরতালের নামে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয় তাহলে কঠোর হস্তে দমন করা হবে। আর ছাত্র জনতার যে প্রতিনিধিরা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তারা তো হুঙ্কার দিচ্ছে একের পর এক যে তারা কোনো ক্রমেই এই আওয়ামী লীগকে বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের মাঠে উঠতে দিবে না। তো সেরকম জায়গায় গিয়ে আওয়ামী লীগ যে প্রোগ্রামটি দিয়েছে এটা শেখ হাসিনার তার ক্ষমতার যে লোভ, সেই লোভের আরেকটি বহিঃপ্রকাশ আমি মনে করি। আর দ্বিতীয় যেটা আছে যে জেলখানা ষড়যন্ত্র, জেলখানা ষড়যন্ত্রের বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের যে আইনটি, বাংলাদেশের যে আদালত বা যে আইনি কার্যক্রম এটা এমন ভাবে ভেঙে গেছে, সেই ভঙ্গুরটাকে আসলে আপনার এটাকে দাঁড় করানো, যেহেতু আদালত একটা অনেক বড় বিষয়, তার সম্পর্কে কথা বললে আদালত অবমাননা হয়ে যায়, যে কোনো পাবলিককে একজন বিচারক ইচ্ছা করলে তার কাঠ গড়ায় নিয়ে আসতে পারে। তো সেরকম একটা ইস্যু, সেরকম জায়গায় গিয়ে সালমান এফ রহমান সে তার আইনজীবীর কাছে সে যে সমস্ত কথাবার্তা সে জিজ্ঞাসা করেছে বা সে নিজে যে বক্তব্যটা রেখেছে, এটা আমি মনে করি যে একটা আইন অনুযায়ী একটা জঘন্য একটা অপরাধ, তার এই অপরাধে তার শাস্তি হওয়া উচিত, এবং আপনার যে আদালত বা যে আইন তাদের অবশ্যই এর উপরে নজর রাখা উচিত যে এরকম ধরনের কথাবার্তা যাতে আর কেউ না বলতে পারে। আর সালমান এফ রহমান তারা বাংলাদেশের একটা অনেক বড় পার্ট, তারা ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তারা অনেক কিছুই ঘটিয়েছে, যেরকম আমাদের যে যে কি এই যে
আপনার এই যে কিবরিয়ার হত্যাকাণ্ড, আওয়ামী লীগের নেতা যে তার ছেলে উনি যে বলেছেন যে রেজা সালমান কিবরিয়া, এফ রহমানের টাকাতেই এস এম কিবরিয়া, এস এম এস কিবরিয়া, এম কিবরিয়া, রেজা। হ্যাঁ, সালমান এফ রহমানের টাকাতেই মূলত আওয়ামী লীগের এমপিরাই তারা তার বাবার হত্যাকাণ্ড ঘটিয়েছে। তা আছে এরা আছে এরকম আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আর এখন তাদের সম্পদ সরকার করাত করে নিচ্ছে। এখন তাদের আপনার টিকে থাকা যে অস্তিত্ব লড়াই চলছে, সেই অস্তিত্ব লড়াই তারা অনেক কিছুই করবে, কিন্তু এটা অবশ্যই আইনের এবং সরকারের অবশ্যই দিকে নজর দেওয়া উচিত। আর ফ্যাসিবাদ বিরোধীদের ভিতরে আসলে ফাটল কেন? বাংলাদেশের যে আপনার রাজনৈতিক যে কালচার, সেই কালচারে দেশপ্রেমিক যে রাজনৈতিক নেতৃত্ব তার ঘাটতি আগেও ছিল, ঘাটতি এখনো আছে। আর এই যে রাজনৈতিক নেতৃত্বের যে আপনার দেশপ্রেমের অভাব, এই দেশপ্রেমের অভাবের কারণে এখন আহ দ্বিতীয় একটি শক্তি দাঁড়াইছে। যদি আমরা রাজনীতির পাশাপাশি শক্তি, তাহলে সেটা দ্বিতীয় শক্তিটি হচ্ছে ছাত্র জনতার শক্তি। এই ছাত্র জনতার শক্তি কিন্তু ইতিপূর্বে ছিল না, যার কারণে বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, সে সংস্কৃতিতে রাজনৈতিক নেতৃত্ব তারা অনেক বড় ধরনের অপরাধ করার পরেও, আমলারা অনেক বড় ধরনের অপরাধ করার পরেও, রাষ্ট্রদ্রোহিতা বলেন আপনি, রাষ্ট্রের বিরুদ্ধে বলেন, অনেক বড় বড় অপরাধ করেছে বাংলাদেশের যারা রাজনীতি করে। এদের ম্যাক্সিমামই অনেক বড় বড় ধরনের অপরাধ করেছে, কারণ এদের ভিতরে আসলে সেই রাজনৈতিক যে দেশপ্রেম, সে দেশপ্রেম এদের ভিতরে ছিল না। সেই সে মানে সেই শেখ মুজিবের আমল থেকে আজ পর্যন্ত। তো সেরকম জায়গায় গিয়ে এখন একটা শক্তি দাঁড়িয়েছে, আর এই শক্তিটা দাঁড়ানোর মূল কারণটা হচ্ছে বাংলাদেশের যে পপুলেশন। বাংলাদেশের পপুলেশনের ভিতরে আমরা যদি 18 বা 20 কোটি ধরি, এর 60% কিন্তু এখন তরুণ, যুবকেরা। এটা কিন্তু অনেক বড় সম্পদ, এটা ওয়ার্ল্ড এর কিন্তু চীনও নাই, আপনার জাপানও নাই। জাপানে কিন্তু ম্যাক্সিমাম সব বুড়োর দিকে চলে যাচ্ছে। সেরকম জায়গায় গিয়ে এই যে তরুণ শক্তি, এই তরুণ শক্তিকে রাজনৈতিক যে নেতৃত্ব আছে তারা এই তরুণ শক্তিকে আর তারা এখন আর আপনার মনে করেন যে এদেরকে আর ইগনোর করতে পারবে না। এখন এদের সাথে সামনাসামনি দাঁড়িয়ে, সামনাসামনি ফাইট করে তাদের এখন রাজনৈতিক, আমি মনে করি বাংলাদেশের যে রাজনীতি তারা করছেন, এদের জন্য এখন বড় একটা চ্যালেঞ্জ। তাদের চ্যালেঞ্জটা হচ্ছে তাদের দেশপ্রেমের যে উদাহরণ, সেই উদাহরণ দিয়ে কিন্তু তাদের এখন রাজনীতিতে টিকে থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার এই তরুণ যারা দেশপ্রেমিক আছে, এটা কিন্তু টিকে থাকতে আপনার দিবে না। আর আপনার বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় অনেক ধরনের খেলা হয়। এই যে আজকে আওয়ামী লীগের যারা এলাকায় ফিরে যাচ্ছে, এরাও কিন্তু কারো না কারো শেল্টারে যাচ্ছে। যেহেতু সংবাদকর্মী হিসেবে বিভিন্ন গ্রামে গঞ্জের খবর আমাদের কাছে আসে, আর সেখানে সে টাকার মাধ্যমে হোক, সেখানে তার আত্মীয়তার বন্ধনে হোক, কারণ এখানে একই পরিবারের ভাই আওয়ামী লীগ, তার আরেক ভাই বিএনপি, আর এক ভাই জামাত ইসলাম, এরকম আছে, অনেক পরিবারে আছে। তো সেরকম জায়গায় গিয়ে তারা যে আবার এলাকায় ফিরে আসছে অনেক বড় বড় অপরাধ করার পরেও, এটার ভিতরেও কিন্তু আপনার এই রাজনৈতিক নেগোসিয়েশন আছে। তো আমি মনে করি যে বর্তমান যে অবস্থান, এই অবস্থানের ভিতরে যদি দেশপ্রেমিক নেতৃত্ব যদি একত্রিত না হতে পারে, তাহলে দেশের জন্য একটা ভয়াবহ একটা অবস্থা বিরাজ করছে। কারণ ভারত এখানে তাদের যে কলোনিটা ছিল বাংলাদেশ, সেই কলোনি তারা হারিয়ে ফেলেছে। তারা তাদের রপ্তানির দ্বিতীয় যে বৃহত্তম দেশ, সে দেশ হারিয়ে ফেলেছে। এবং আওয়ামী লীগের একটা বড় অংশ রয়েছে ভারতে, এবং আওয়ামী লীগের হাতে প্রচুর পরিমাণে আপনার বৈধ অবৈধ টাকা আছে। এবং যা দিয়ে আওয়ামী লীগ কিন্তু এর আগে অনেক কিছুই করেছে, আপনার ইতিহাস পর্যন্ত তারা অনেক পরিবর্তন করেছে, তারা নিজেদের মতো করে ইতিহাস তৈরি করেছে। এবং সেই ইতিহাসটাকে তারা আবার প্রতিষ্ঠা করার জন্য তারা প্রচুর টাকা পয়সা খরচ করেছে। তো আমি মনে করি সেরকম জায়গায় এখন দেশপ্রেমিক আপনার সে ছাত্র জনতা বলেন, রাজনৈতিক নেতৃত্ব বলেন, সবার একত্রিত হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ধন্যবাদ।